অগ্নিমিত্রা পালরা যাদের জন্য ফুটপাত থেকে ওই বাচ্চাটার মুখ থেকে দুধটা কেড়ে নিচ্ছে এতদিন ধরে, তাদের জন্য, তাদের মদ খাওয়ার জন্য ভারতবর্ষের চিনির যে ডিস্টিলারি, সেখান থেকে তাদের জন্য অ্যালকোহল যেত। আরো বাদ বাকি যে চিনিটা ছিল সেটা এখন ইথানলের জন্য তারা দিয়ে দিচ্ছে। বিরোধীরা যাই ভাবুক, মিডিয়া যাই ভাবুক, শুভেন্দু অধিকারী এটা জানেন যে তিনি ভোট পেয়ে যেতেননি। সরকারে তারা নিজেরা থাকবে, বিরোধী কে হবে সেটাও তারা ঠিক করবে। আজকে যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব গেল বলে হাসাহাসি করছেন, বিজেপি বিরোধী একটা অংশ আছেন হাসাহাসি করছেন, আমরা তাদের বলি যে একটা প্রবাদ আছে না, ঘুঁটে পড়ে গোবর হাসে। রাষ্ট্রের প্রথম কাজ তো সেটাই, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে তারা তৈরি করবে, সাধারণ মানুষের জন্য তৈরি করবে। যতক্ষণ না তৈরি করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা কারুর মুখে এটা শুনতে রাজি নই যে আমরা ফুটপাত পরিষ্কার চাই। বাড়িঘর, বাসস্থান সমস্ত চলে যাবে, তারা ফুটপাতে থাকবে না তো কোথায় থাকবে? ওটা দীর্ঘইটা ছিল না, গরিব হাঁটাও। গরিব থাকবে, তাদের ওপর অত্যাচার থাকবে, গরিব মানুষের মুখের কথাটা থাকবে না। অনেক ফুটপাতে লিপস্টিক লাগানোর পরেও, পাউডার লাগানোর পরেও, প্রধানমন্ত্রী নিজে মুখে মেকআপ করার পরেও আমরা দেখেছি ভারতবর্ষে কোনো বিনিয়োগ হয়নি। আমরা যে চিত্রটা দেখলাম, যে বিজেপি সরকার আসার আগে একরকম কথা দিয়েছিল এবং আসার পর কিন্তু তাদের কার্যকলাপগুলো ঠিক উল্টোটা হচ্ছে। শনিবার দিনই আমরা একটা ঘটনা দেখলাম যেখানে ফুটপাত পাশে একটি মহিলা বাচ্চার দুধ গরম করছিলেন। সেখানে অগ্নিমিত্রা পল, নগর উন্নয়ন মন্ত্রী, তিনি গিয়ে কিন্তু তাদেরকে ধমকে চমকে এবং বললেন যে বাচ্চার দুধ কেন বাইরে করা হবে। এই যে এই ঘটনাটা নিয়ে কিন্তু প্রচণ্ড বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আপনার কি মতামত? দেখো, বিজেপি এবং আরএসএস এর ধমনীতে যে রক্ত বয় সেটা হচ্ছে ইংরেজদের দালালি করা, এবং তারা এভাবেই দেখে যে দেশে, শহরে, এই যে নগর উন্নয়ন মন্ত্রী, নগরের উন্নয়ন বলতে তারা বোঝে যে পার্ক স্ট্রিট এবং নিউ আলিপুর এবং এই ধরনের জায়গায় যারা কোটিপতিরা থাকবেন, লক্ষপতিরা থাকবেন, তাদের জন্য শুধু রাস্তা হবে, তাদের জন্য ফুটপাত হবে, তাদের জন্য বাড়ি হবে, তাদের জন্য বিদ্যুৎ হবে, এবং বাদবাকি শহরের যারা সাধারণ মানুষ, যারা এই আলিপুর এবং পার্ক স্ট্রিটকে বাঁচিয়ে রেখেছে শ্রম করে, তাদেরকে নর্দমায় থাকতে হবে অথবা তাদেরকে মুখ লুকিয়ে থাকতে হবে। আমরা দেখেছি যে দিল্লিতে যখন বিদেশিরা আসছেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সেই দিল্লির সমস্ত রাস্তাঘাটের চারিদিকে ত্রিপল লাগানো হচ্ছে যে সাধারণ মানুষকে যাতে দেখা না যায়। আমরা দেখলাম যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে আমরা যদি রাস্তাঘাট, ফুটপাত, এখানে যদি সাধারণ মানুষ থাকে, গরিব মানুষ থাকে, তাহলে শিল্পপতিরা আসবেন কি করে? মানে ব্যাপারটা হচ্ছে যে উনি একসময় ফ্যাশন ডিজাইনিং করতেন। সম্ভবত তিনি এটা ভাবেন যে নিজেকে মুখে পাউডার, লিপস্টিক এবং পাউডার লাগানো, এই যে নিজেকে সুন্দর করে তোলা, এইভাবে অন্যকে আকর্ষণ যেভাবে করতে হয় ঠিক সেভাবেই সম্ভবত তিনি এভাবে দেখছেন যে শহরকে, ফুটপাতকে পরিষ্কার করে তিনি টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি এদেরকে এবং বিদেশি পুঁজিপতিদের তিনি আমন্ত্রণ জানাবেন। আমরা অগ্নিমিত্রা পালকে বলি যে গত 2014 সাল থেকে ভারতবর্ষে প্রায় কোনো বিনিয়োগ, অনেক লিপস্টিক লাগানোর পরেও, অনেক ফুটপাতে লিপস্টিক লাগানোর পরেও, পাউডার লাগানোর পরেও, প্রধানমন্ত্রী নিজে মুখে মেকআপ করার পরেও আমরা দেখেছি ভারতবর্ষে কোনো বিনিয়োগ হয়নি। যতটুকু যা বিনিয়োগ ছিল সেগুলো প্রত্যাহৃত হয়েছে। যে সমস্ত বিনিয়োগগুলো হয়েছে সেখানে একটাও চাকরি হয়নি। দেশের মানুষ চাকরি পাবে না, তাদের সমস্ত চাকরি চলে যাবে, তারপরে তারা তাদের বাড়িঘর, বাসস্থান সমস্ত চলে যাবে, তারা ফুটপাতে থাকবে না তো কোথায় থাকবে? এবং তাদের যে আশ্রয়স্থল সেটা তৈরি করা কি রাষ্ট্রের কাজের মধ্যে পড়ে না? রাষ্ট্রের প্রথম কাজ তো সেটাই, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে তারা তৈরি করবে, সাধারণ মানুষের জন্য তৈরি করবে। যতক্ষণ না তৈরি করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা কারুর মুখে এটা শুনতে রাজি নই যে আমরা ফুটপাত পরিষ্কার চাই। যে রাষ্ট্রে, যে দেশে সাধারণ মানুষ, 90% মানুষ, 80% মানুষ, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান নেই, চাকরি নেই, রোজগার নেই,
সেখানে ওই 5% মানুষ যাদের মাসে রোজগার কয়েক কোটি টাকা, তাদেরকে অভ্যস্ত হতে হবে বাদবাকি মানুষের সঙ্গে থাকতে। 90% মানুষ ওই 5% মানুষের মতো করে থাকবে না, তারা থাকতে পারে না, তাদের কথা অনুযায়ী তারা চলবে না, তারা ফুটপাতেই থাকবে, কারণ তাদের আর দেখার জায়গা নেই, তাদের আর থাকার জায়গা নেই। কিন্তু এই যে আমরা দেখেছি দীর্ঘ 34 বছর বামেদের আমল ছিল, তারপরে আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসও তো তাদেরকে একটা আশ্রয়স্থল দিতে পারেনি, বামেরাও দিতে পারেনি। এই সরকার তো সবে নতুন এসেছে, সবে হয়তো 3 মাস হলো। যারা দিতে পারবে না তারা কাটবে না। যদি দিতে না পারো, 34 বছরের জমানাতে যখন দেখা গেছে অপারেশন সানশাইন হচ্ছে, মানুষ প্রতিবাদ করেছে। তুমি যদি দিতে না পারো, তুমি যদি রোজগার দিতে না পারো, যদি আশ্রয়স্থল দিতে না পারো, বাসস্থান দিতে না পারো, তাহলে কাটবে না। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আজকে অগ্নিমিত্রা পাল যদি পশ্চিমবঙ্গের এবং কলকাতা শহরের সমস্ত ফুটপাতবাসীকে, শিশুদেরকে যদি আশ্রয়স্থল দিতে না পারে, তাহলে কাটবে না। এটা হচ্ছে প্রথম কথা, তারপরে অন্য কথা। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে বিজেপি সরকার, তার অনেকগুলো একগুচ্ছ প্রতিশ্রুতি ছিল সরকারে আসার আগে। তার মধ্যে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দেখছি জেলায় জেলায় দিকে দিকে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে এবং বহু মহিলা তারা পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডার। তার জন্য তাদের হাউতাশ, তাদের ক্ষোভ উগরে পড়ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন, যতই মাথা কোটো, যতই ঝামেলা করো, আমরা দেব না, কারণ তোমরা আমাকে ভোট দাওনি। এটা কিরকম কথা? হ্যাঁ, দেখুন, এটা বিরোধীরা যাই ভাবুক, মিডিয়া যাই ভাবুক, শুভেন্দু অধিকারী এটা জানেন যে তিনি ভোট পেয়ে জেতেননি। পশ্চিমবঙ্গে এখন যে বিজেপি সরকার, তারা ভোট পেয়ে যে জেতেনি, এটা তারা জানেন এবং আমরাও জানি। অতএব তাদের কাছে বিষয়টা এরকম যে তারা তো গণেশবাবুকে হাতিয়ার করে জিতেছেন, তারা তো স্যারকে হাতিয়ার করে জিতেছেন, তারা তো ইভিএম মেশিনকে হাতিয়ার করে জিতেছেন, তারা তো কাউন্টিংয়ের দিন ঝঞ্ঝাট করে জিতেছেন। অতএব তারা মানুষের ভোটে জেতেননি। তারা ভেবেছিলেন যে ভোটে জেতার পর তারা এবারে, মানে ভোট না পেয়ে ভোটে জেতার পর তারা এবার ভোট পাওয়ার চেষ্টা করবেন, ক্ষমতায় এসে এবার তারা ভোট পাওয়ার চেষ্টা করবেন। তাদের দ্বারা সেটাও হচ্ছে না। তারা জানে বিজেপির কাছে একমাত্র ভোট জোগাড় করার পদ্ধতি হচ্ছে দাঙ্গা করা। যদি তারা হিন্দু মুসলমানে দাঙ্গা বাঁধাতে পারে, তাহলে বলা যায় না কিছু ভোট তারা জোগাড় করতে পারে। কিন্তু সেটা তো হচ্ছে না। গোটা দেশ জুড়ে মানুষ তো ওদের এই হিন্দু মুসলমান রাজনীতির বিরুদ্ধে, আমরা দেখলাম দিল্লিতে কিভাবে মানুষ তাদের একেবারে বেইজ্জত করে দিয়েছে। হিন্দু মুসলমান রাজনীতির এই যে চক্কর, সেটাকে কিভাবে তাদের মুখোশ খুলে দিয়েছে। অতএব সেটাও তারা করতে পারছে না। অতএব এই যে জোর করে তারা জিতলো, তারা ভোটও জোগাড় করতে পারছে না। অতএব তাদের কিন্তু এখন প্রায়, মানে কোন দিকে তারা যাবে তারা নিজেরাও বুঝতে পারছে না। তারা তো মানুষকে বাসস্থান, অন্নপূর্ণা ভাণ্ডার, চাকরি, এগুলো কোনোটা দিয়ে মানুষের ভোট পাবে না। তাদের ভোট পাওয়ার একটাই উপায়, দাঙ্গা করো। কিন্তু ভোটের আগে তো প্রতিশ্রুতি ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা 1,500 টাকা পেতেন, তাতে তাদের সংসারের অনেকটা কিন্তু সহায়তা হতো। সেই সব মহিলারা এখন কিন্তু রীতিমতো তারা হতাশায় দিন কাটাচ্ছে। ওই প্রতিশ্রুতিগুলো যে মিথ্যা, ওই প্রতিশ্রুতিগুলো যে জুমলা, সেটা মানুষ বুঝেছিল বলেই তো ভোটটা দেয়নি। মানুষ তো এটা বুঝেছিল, মেয়েরা তো এটা বুঝেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতিগুলো মিথ্যা, সেই জন্যই তো তারা কেউ ভোট দেয়নি। শুভেন্দু অধিকারী তো ঠিকই বলেছে, তারা কেউ ভোট দেয়নি। অতএব তাদের প্রত্যেকটা প্রতিশ্রুতি মিথ্যা ছিল, এবং সেই যে মিথ্যা প্রতিশ্রুতি সেটা মানুষ জানতো বলেই ভোটটা দেয়নি। গণেশ কুমার শুভেন্দুবাবুকে ওই পথটা দিয়েছে। অতএব ওই মিথ্যা প্রতিশ্রুতিকে কেন মানুষ বিশ্বাস করবে? মানুষ প্রতিবাদ করছে। অন্যদিকে দেখছি দ্রব্যমূল্যের যে দাম, সেটা কিন্তু এক লাফে বেড়ে যাচ্ছে। আমরা দেখলাম যে ইথানলের কারণেই নাকি চিনির দামটা বাড়ছে। এবারে চিনির দাম হট করে বেড়ে যাওয়াতে মধ্যবিত্ত, মধ্যবিত্তরা তারা তো রীতিমতো বিপাকে পড়েছে। দেখো, ওই অগ্নিমিত্রা পাল যাদের জন্য নিজেও সাজছেন, নরেন্দ্র মোদী নিজে সাজছেন, কলকাতার ফুটপাত সাজাচ্ছেন বলে দাবি করছেন, তারা তো আমার তোমার মতো মাসে কয়েক, মানে 2 কেজি চিনিতে তাদের সংসার চলে না। তাদের কাছে ওই প্রতিদিন তারা রাত্রিবেলা যে মদ্যপান করে, সেই মদ্যপানের জন্য যে চিনি লাগে, সেটাই ভারতবর্ষের সমস্ত যে ডিস্টিলারিগুলো, তার থেকে একটা বড় অংশ সেখানে চলে যায়।
অতএব অগ্নিমিত্রা পালরা যাদের জন্য ফুটপাত থেকে ওই বাচ্চাটার মুখ থেকে দুধটা কেড়ে নিচ্ছে এতদিন ধরে, তাদের জন্য, তাদের মদ খাওয়ার জন্য ভারতবর্ষের চিনির যে ডিস্টিলারি সেখান থেকে তাদের জন্য অ্যালকোহল যেত। এখন আবার আমাদের ইথানলের জন্য, আমাদের গাডকারির পরিবারতন্ত্রের জন্য, পরিবারতন্ত্র ছাড়া তো বিজেপি কিছু বোঝে না, পরিবারতন্ত্রের জন্য তারা এখন ভারতবর্ষের আরও বাদ বাকি যে চিনিটা ছিল সেটা এখন ইথানলের জন্য তারা দিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদের যেটা আতঙ্ক, যে এখানে চাল ভারতবর্ষের একেবারে পয়লা নম্বর ধান উৎপাদনকারী রাজ্য হচ্ছে আমাদের রাজ্য। এবার ওরা কিন্তু এই ধানে চোখ দেবে। এবার কিন্তু সমস্ত চালকল থেকে ওই খুদের নাম করে, খুদ থেকে ইথানল তৈরি করা যায়, এবার তারা খুদের নাম করে আমার তোমার ঘরে যে রেশনের চালটা যায় ওই চাল থেকে এবার তারা ইথানলের জন্য থাবাটা বাড়াবে এবং তারপরে চালের দামটা বাড়বে। তার জন্য অপেক্ষা করো। কিন্তু আমরা জানি যে বিজেপি সরকার যখন প্রথম ক্ষমতায় আসেন কেন্দ্রে, তখন বলা হয়েছিল যে গরিবই হাটাও দেশ বাঁচা, গরিবই থাকবে না দেশের মধ্যে। না, ওটা দীর্ঘইটা ছিল না। গরিব হাটাও, গরিব থাকবে। গরিব না থাকলে ওরা কাকে শোষণ করে তাদের এই আদানি, আম্বানি, টাটা, বিড়লা, এই যে কয়েকটা লোকের চাকরবৃত্তি করে আরএসএস চলে, এই যে বিদেশি শক্তির চরবৃত্তি করে আরএসএস চলে, ফলত গরিব থাকবে, তাদের ওপর অত্যাচার থাকবে, গরিব মানুষের মুখের কথাটা থাকবে না, গরিব মানুষের প্রতিবাদ থাকবে না, গরিব মানুষের গরিব হিসেবে তাদের যে পরিচয় সেটা থাকবে না। গরিব মানুষকে বলা হবে তুমি মুসলমান, তুমি হিন্দু, তুমি গরিব হিন্দু, তুমি ওই গরিব মুসলমানকে গিয়ে মারো। এই হচ্ছে ওদের গরিবি হাঁটানোর এই হচ্ছে ওদের ফর্মুলা, যেটা বেশ কয়েক বছর তারা সফল হয়েছে। এখন তারা আর সফল হচ্ছে না এবং গোটা দেশে তারা গায়ের জোরে টিকে আছে, ঠিক যেভাবে গায়ের জোরে তারা এখানে ক্ষমতায় এসছে। অন্যদিকে আমরা দেখলাম যে রাহুল গান্ধী তিনি পুনেতে একটি স্টেজ শো করেন, সেখানে মহিলারা মানে মেয়েরা আসে রীতিমতো মেয়েদের জন্য, ছাত্র কি গুঞ্জ, সেখানে তিনি মনুবাদকে কটাক্ষ করে কিন্তু মেয়েদেরকে এগিয়ে যেতে বলেছেন। এটা নিয়ে আপনার কি মত? ভারতবর্ষের মেয়েরা তো মনুবাদকে নস্যাৎ করেই এগিয়ে গেছে। মনুবাদকে যদি নস্যাৎ না করতো তাহলে ভারতবর্ষের মেয়েরা ওই পর্দার আড়ালেই থাকতো। ওই যেভাবে নরেন্দ্র মোদী মনে আছে ট্রাম্পকে যখন এনেছিল ওই কোনো একটা স্টেডিয়ামে, সেখানে একেবারে ট্রাম্প মানে যেভাবে তাকে দাঁড় করানো হয়েছিল, ক্যামেরা ট্রাম্পকে দেখা যাবে আর ট্রাম্পের পেছনে ঘোমটা পরা প্রথম সারিতে মহিলাদের বসানো হয়েছিল। মানে এটাকে তারা দেখানোর চেষ্টা করেছিল যে এটাই হচ্ছে ভারতবর্ষের মহিলাদের সংস্কৃতি। কিন্তু সেটা তো মানুষ নস্যাৎ করে, মেয়েরা তো নস্যাৎ করে এগিয়ে গেছে। এখন ওদের কাছে তো মেয়েদের কাজ হচ্ছে দুটো। এক হচ্ছে হয় তারা মানে যাকে বলে মনুবাদী ধ্যান ধারণায়, হয় তারা এন্টারটেইন করবে, হয় তারা মানুষকে মানে পুরুষদের বা ওই টাটা বিড়লার ঘরের যারা সুপুত্র, ওই গাডকারিদের ঘরের যারা সুপুত্র, ওই অমিত শাহদের ঘরের যারা সুপুত্র, ওই উচ্চবর্গীয় যারা ভক্ত, হয় তাদের মনোরঞ্জন করবে, আর না হলে তারা ঘোমটা পরে বাড়িতে বসে থাকবে। তাদের ভোটাধিকারটাও যাতে না থাকে সেটাই হচ্ছে তাদের মুখে, তাদের চোখে মনুবাদ। তো ফলত সেই মনুবাদের বিরুদ্ধে মেয়েরা যে লড়ছে এবং মেয়েরা যে লড়বে সেটা তো আমরা দিল্লির রাস্তাতেই দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে রীতিমতো এখন অনেকেই তার পাশ থেকে চলে গেছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তারা এনসিপিআই, ঋতব্রত তৃণমূল, বিভিন্ন রকম একটা গোষ্ঠী তৈরি করলো, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক মতাদর্শ ছিল তা তো একেবারে নষ্ট হয়ে গেল। দেখো, গোটা দেশ জুড়ে বাংলা একটা মডেল। বিজেপি এতদিন ধরে বিভিন্ন দল ভাঙিয়েছে, কিন্তু বাংলায় গায়ের জোরে ক্ষমতায় আসার পর তারা যে নতুন মডেলটা করেছে সেটা হচ্ছে যে সরকারে তারা নিজেরা থাকবে, বিরোধী কে হবে সেটাও তারা ঠিক করবে, এবং এই মডেলটা তারা গোটা দেশেই প্রযুক্ত করতে চায়। আজকে যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব গেল বলে হাসাহাসি করছেন, বিজেপি বিরোধী একটা অংশ আছেন হাসাহাসি করছেন, আমরা তাদের বলি যে একটা প্রবাদ আছে না, ঘুঁটে পড়ে গোবর হাসে, অনেকটা সেরকম হচ্ছে। এখন সমস্ত বিরোধী দলকে একটা বুঝতে হবে, তৃণমূল বলুক, কংগ্রেস হোক, শিবসেনা হোক, অখিলেশ যাদব হোক, সিপিআইএম হোক, সমস্ত বিরোধী দলকে একটা বুঝতে হবে যে ঘুঁটে পুড়ছে যখন গোবরের হেসে কোনো লাভ নেই।
কারণ এই যে মডেলটা গোটা দেশে এরা প্রযুক্ত করবে, এই মডেলের মূল কথা হচ্ছে ভয় দেখাও, ভয় দেখাও। প্রত্যেকটা সাংসদ, প্রত্যেকটা জনপ্রতিনিধি, তাদেরকে ভয় দেখাও। যারা জনপ্রতিনিধি, শুধু জনপ্রতিনিধি বলে না, সরকারের বিভিন্ন প্রশাসনের যারা বসে আছেন, মাথায় বসে আছেন, তাদের কোনো না কোনো ফাইল ঘেঁটে কিছু না কিছু ভুল বার করে বা কিছু না কিছু অন্যায় বার করে তাদের নামে কেস দাও, তাদের নামে মামলা দাও। এবার তারা সারেন্ডার করবে। দেখো, ভারতবর্ষে যখন জনপ্রতিনিধি আপনি হয়েছেন, বা আপনি পুলিশ অফিসার হয়েছেন, বা আপনি একজন আইএএস আইপিএস অফিসার হয়েছেন, আপনাকে সাহসী হওয়া আপনার দরকার, আপনার সৎ হওয়া দরকার। কিন্তু কে কবে সাহসী হবে, কে কবে সৎ হবে, তার উপর তো সরকার চলতে পারে না। কে কোন রত্নাকর কবে বাল্মীকি হবে, আবার কোন বাল্মীকি কবে রত্নাকর হয়ে যাবে, এটা আমরা কেউ জানি না। ফলত দেশের সংবিধান কিন্তু কিছু রক্ষা কবচ দেয়। আপনি নিশ্চয়ই জানেন যে যারা সাংসদ এবং যারা বিধায়ক, তারা যাতে সংসদে এবং বিধানসভায় দাঁড়িয়ে তাদের যেটা বিশ্বাস, সেটা যাতে তারা নিশ্চিন্তে বলতে পারে, কেউ যাতে কিছু আপত্তি তুলতে না পারে, ওই কথা বলার জন্য তাদের যাতে কেউ গ্রেপ্তার করতে না পারে, তার জন্য ধারা আছে, সংবিধান প্রদত্ত ধারা। এই সংবিধান প্রদত্ত ধারাটাকেই কার্যত বানচাল করা হচ্ছে। আপনি সাহস করে কথাটা বলবেন কি করে? আপনার যদি এটা জানা থাকে যে আমি 100 দিন সংসদে আমার নিজের মতো করে মোদি বিরোধিতা করব, তারপরেই আমার বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা আসবে, আমার ছেলেকে গ্রেপ্তার করা হবে, আমার বউকে নিয়ে যাওয়া হবে, আমাকে অন্তত 2 বছর, হয়তো তারপরে আমি জামিন পেয়ে যাব, কিন্তু আমাকে 2 বছর জেলে থাকতে হবে। অতএব এই যে নিশ্চিন্তে বিরোধীদের কথা বলার যে অধিকার সংবিধান দিয়েছে, সেটাকেই নস্যাৎ করা হচ্ছে। অতএব আমি ভারতবর্ষের সমস্ত বিরোধী যারা দল আছে তাদেরকে বলি যে ঘুটে পড়ে গোবর হাসে, এই যে হাসাহাসি চলছে, এটার থেকে বেরিয়ে আসুন। এবং বিরোধীদের শুধুমাত্র রাস্তায় যন্তর মন্তরে যারা বিরোধিতা করছে তারা নয়, শুধুমাত্র যারা মিছিল করছেন তারা নয়, একেবারে সংসদীয় যারা বিরোধী দল এবং বিরোধী স্বর, সবাইকে কিভাবে বাঁচানো যায় সেটা ভাবুন।